স্যার, একদিন ধরে কিছু খাইনি, 10 টাকা ভিক্ষা দেন। দূর হ শালা, কোথা থেকে যে আসে এইসব ছেলে, কাজ করে খেতে পারিস না? কাজ দিলে তো আর ভিক্ষা করে খেতাম না স্যার। আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে দিন না স্যার, তাহলে অনেকবার উপকার হয় স্যার। দূর হতো, আমি নিজেই কাজ খুঁজে পাই না, সেখানে তোকে কাজ দেব কি করে? যখন আপনার কাছে কাজ নেই তখন আমার কাজে কেন বাধা দিচ্ছেন? তোর তো সাহস দেখতেছি কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলিস। দেখুন, খিদে যখন লাগে তখন বুঝতে পারা যায় ক্ষুধা কাকে বলে। তাই জ্ঞান না দিয়ে জানতো এইখান থেকে। এইদিকে লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর আকাশ ওখানে ভাবতে থাকে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। এই শহরে কেউ কারো উপকার করে না, সবাই যে যার মতো করে চলতে থাকে। কিছুক্ষণ পর একটা মেয়ে আকাশের সামনে দিয়ে চলে যায় রিকশায় করে। আকাশ শুধু মেয়েটির দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরেই মেয়েটির পিছনে পিছনে দৌড়াতে থাকে। মেয়েটি ব্যাপারটা লক্ষ্য করে বলে, মামা গাড়ি থামান তো। রিকশাওয়ালা রিকশা থামিয়ে দেয়। তাই আকাশ তাড়াতাড়ি করে রিকশার কাছে পৌঁছায়। এই ছেলে, এইভাবে আমার রিক্সার পেছনে দৌড়াচ্ছ কেন? আপনার অন্য রিক্সার চাকার সাথে আটকে আছে, তাই সেই কথা বলার জন্য আপনার পিছু দৌড়াচ্ছি। তুই তো সত্যি খুব ভালো ছেলে। তার নাম কি তোর? আচ্ছা, তোমাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে, আমার প্রায় সেম বয়সের। আমার বয়স মাত্র 25 বছর। আমার তো 22 বছর, কিন্তু তোমার হাতে থালা কেন? তুমি কি ভিক্ষা করো? জি, ঠিক ধরেছেন। কিন্তু কেন এই বয়সে ভিক্ষা করো? কাজ তো করতে পারো। সে অনেক দুঃখের কথা। এরপর আকাশ সংক্ষেপে কিছু কথা বলতে থাকে। কিছুক্ষণ পর এই নাও 1000 টাকা, এইগুলো নিয়ে আজকে খেয়ে নিও। আকাশ নিতে চায়নি, তবুও নদী দিয়ে যায় জোর করে। কিছুক্ষণ পর একটা BMW গাড়ি আসে আর ওখান থেকে কয়েকজন লোক নেমে এসে দরজা খুলে দেয়। আকাশ ভিতরে গেলে ওকে নিয়ে চলে আসে চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়িতে কেন এসেছে তার কারণটা এখনো অজানাই থাক। পরের দিন আবার ছেঁড়া প্যান্ট পরে বের হয়। কিছুক্ষণ পর একটা ভার্সিটির সামনে এসে থামে। কিছুক্ষণ পর 10 টাকা ভিক্ষা দেন ভাইয়া, 10 টাকা ভিক্ষা দেন আপু। এই, তোকে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে, তুই ভিক্ষা কেন করিস? ভাই, অভাবের জন্য ভিক্ষা করতে হচ্ছে। কি? তোর মতো এত সুন্দর ছেলে ভিক্ষা করে, তা কি করে হয়? তাছাড়া ভিক্ষা না করে কোনো কাজ করলেই তো পারিস। কি করব, শরীরে সমস্যা, তাই কাজ করতে পারি না। অল্প একটু কাজ করলে হাঁপিয়ে যাই। এই নে 100 টাকা, কিছু খেয়ে নিস। ধন্যবাদ ভাইয়া। এইদিকে কিছুক্ষণ পর নদী ও ওই ভার্সিটি থেকে বের হয়। কিন্তু আজকে নদী একা বের হচ্ছে না, নদীর সাথে আরো একটা মেয়েও বের হচ্ছে। কিছুক্ষণ পর আরে আকাশ, তুই এখানে? জি আপা, আমি এইখানে। নদী, তুই কি ভিখারিকে চিনিস? আরে চিনবো না কেন? এইটা সেই ছেলে যার কথা আমি ওই দিন তোকে বলেছি। ও, তাই বল। আচ্ছা, এখন তাহলে কি করা যায় ওই ছেলেকে নিয়ে? দেখতে তো খারাপ না, কিন্তু এইরকম ছেলে ভিক্ষা করে খাচ্ছে কেমন দেখায় না? কথাটা তো খারাপ বলিসনি। আচ্ছা ইরিয়া, তোদের বাড়িতে তো কাজের লোকের অভাব, তা ওকে নিয়ে গিয়ে রেখে দে। এই মাথা খারাপ নাকি? ওকে ঠিক মতো চিনিস না, জানিস না, এরকম ছেলেকে বলে কি রেখে দেওয়া যায় নাকি? কথাটা ঠিক বলেছিস, কিন্তু আমাদের কিছু একটা তো করতে হবে। পরেরটা পরে দেখা যাবে, এখন চল আমরা যাই। আচ্ছা চল। এদিকে আকাশ শুধু ইরার দিকে তাকিয়ে আছে, কেননা কোনো কথাই বলতে পারছে না, শুধু ইরার চলে যাওয়া দেখতে থাকে। কিছুক্ষণ পর আবির কল দেয়। বন্ধু, কোথায় তুই? এই তো ভার্সিটির সামনে। ভার্সিটির সামনে তো আমিও দাঁড়িয়ে আছি, কিন্তু তোকে তো দেখতেই পাচ্ছি না। আমি অন্য ভার্সিটিতে। আচ্ছা, একটু অপেক্ষা করে আসতেছি। কিছুক্ষণ পর ওই অবস্থায় যাওয়ায় আকাশকে দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে বন্ধু, এটা কোনো নতুন ফ্যাশন নাকি? কেন, তুই তো জানিস না? জানি, কিন্তু এই ফ্যাশন তো অনেকটা ভিখারি আর রাস্তার টোকার মতো লাগছে। সত্যি বলছিস? তাহলে তো অনেক লাগছে দেখতে। চুপ করে এবার, চল ক্লাসে যাই। ওরা ক্লাসে যায়। কিছুক্ষণ পর স্যার এসে পড়াতে থাকে। স্যার তো আকাশকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, তার সাথে ভার্সিটির বাকি ছাত্রছাত্রীরাও। ওরা নিজেরাই বুঝতে পারছে না এখানে আসলে মূলত কি হচ্ছে। ক্লাস করে বের হয়ে আসে। কিছুক্ষণ পর আচ্ছা, তুই গাড়ি করে আসতে দেখলাম না, তাহলে এলি কি করে? রিক্সা করে এলাম। মজা করিস না তো? এই রে দোষ, সত্যি মজা করছি না। আচ্ছা চল, তোকে বাড়িতে নামিয়ে দিই। আচ্ছা চল তাহলে।
কিছুক্ষণ পর আবির আকাশকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। আকাশ বাড়ির ভিতরে ঢুকতে যাবে, কিন্তু সিকিউরিটি তাকে চিনতে পারছে না। পরে ওখানে থাকা মেশিনে ফিঙ্গার দেওয়াতে দরজা খুলে যায়। এখন তো যেতে পারে। ওরা কোনো কথাই বলেনি, কেননা আকাশের পোশাকই এমন ছিল যে ওরা চিনতেই পারেনি। কিছুক্ষণ পর ভিতরে যাওয়া। মা, মা, দেখো ভিখারি এসেছে, তাড়াতাড়ি ভাত খাই ওকে বিদায় করো। দিন দিন অনেক ফাজলামো বেড়েই যাচ্ছে তোর। নিজের দিকে একবার কি তাকিয়ে দেখেছিস? তাকিয়ে দেখার কি আছে, সুন্দরই তো লাগছে। এটাকে যদি সুন্দর বলে, তাহলে যে সুন্দর তাকে কি বলবো? হয়েছে তোর কথা, তোকে যা বলেছি তা কি করেছিস? করে এসেছি। তা সবাই খুশি হয়েছে তো? হয়েছে, তার সাথে অনেক ধোয়াও করেছে। কিন্তু ভাইয়া, এভাবে প্রতিদিন না গিয়ে যদি ওনাদের 3 লক্ষ টাকা দিয়ে দেয়, তাহলে ওনারা কিছু একটা করে নিজেদের খরচ তো চালিয়ে নিতে পারবে। কথাটা ঠিক বলেছিস। আচ্ছা, কাল তাহলে চেক নিয়ে যাবি, আর সবাইকে চেক দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে আসবি। ভাইয়া, তুইও চল আমাদের সাথে। এতগুলো টাকা চেকে দিব, যদি বাহিরের কোনো লোক এসে ঝামেলা বাঁধিয়ে ফেলে। আচ্ছা, যাবো আমি। আকাশ, ঈশা দুইজনেই খেতে আয়। আসছি মা। ওরা দুজনেই খাবার টেবিলে খাবার খাচ্ছে, তখন আকাশের আম্মু বলে, আকাশ, তোকে একটা কথা বলার ছিল। কি কথা মা? বলছি, তুই তোর বাবার ব্যবসায়ে একটু হাত লাগা। উনি আর কতকাল এইভাবে একা বিজনেস সামলাবে? চিন্তা করো না মা, আর 6 মাস পর আমার পরীক্ষা। তখন আমি পরীক্ষা শেষ হলে আব্বুর সাথে যাব অফিসে। ততদিন আমি নিজের মতো করে চালাবো। ওই তো তোর আব্বুও চলে এসেছে। তা কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? বেশি কিছু না, মা বলেছে তোমাকে বিজনেসের কাজে সাহায্য করতে। আমিও 6 মাস পর তোমাকে সাহায্য করব, ঠিক আছে কি? ঠিক আছে, তাই হবে। বাবা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা বাবা, কিরকম মেয়ে তোমাদের পছন্দ? আমরা খুঁজছি ছেলে, আর তুই কিনা মেয়ে নিয়ে পড়ে আছিস। কিসের ছেলে? কার জন্য? কার জন্য আবার? ঈশার জন্য। মা, তোমাদের কি মাথা ঠিক আছে? ঈশার বয়স মাত্র 21 বছর, আর তোমরা ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। ওর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া চলবে না। আগে আমার বিয়ে হবে, তারপর ঈশার। এই তো আমার লক্ষ্মী ভাইয়া, একদম আমার মনের কথা বলেছিস। কিন্তু আকাশ, এরপর কি আর ভালো পাত্র পাবো? তা পরে দেখা যাবে। এখন যা নিয়ে কথা বললাম তা তো তোমাদের বলাই হলো না। সে বিষয়ে পরে জানবো। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন শুনি? তবে কোনো উল্টাপাল্টা প্রশ্ন কিন্তু করতে পারবে না। আরে, উল্টোপাল্টা প্রশ্ন কেন হবে? ঠিক আছে, তাহলে প্রশ্ন করো। তুই প্রতিদিন এরকম পোশাক পরে কোথায় যাস? বলবি কি? তুই কি আমাদের মান সম্মান সব ডুবিয়ে ছাড়বি? আরে মা, এরকমভাবে ঘুরলে লোকজনের সম্পর্কে জানা যায়, কিন্তু আমাকে তো কেউ এইভাবে মোটেও চেনে না। তাহলে তুমি শুধু শুধু কেন এত টেনশন করছো বলো তো মা? টেনশন থাকবে না? কয়েকদিন পর তো পড়াশোনা শেষ হবে, আর তুই কিনা এই সব করে বেড়াস। সত্যি আকাশ, এইসব করার মানে কি? আচ্ছা বাবা, তোমরা কি এইবারের জন্য বৌমা চাও নাকি দজ্জাল কোনো মেয়েকে? অবশ্য ভালো মেয়েকে চাইবো, আমার একমাত্র ছেলে বলে কথা। কিন্তু এর সাথে এটার সম্পর্ক আসে কি করে? অনেক সম্পর্ক বাবা, তুমি বুঝবে না। আমি আর বুঝতেও চাই না। এখন আমাকে এটা বলো, এরপর কি করবি? সব সময় যা করি। এই বলে উঠে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ ঈশাকে নিয়ে বের হয় বস্তিতে থাকে কিছু লোকদের সাহায্য করার জন্য। তাই ঈশাকে নিয়ে বস্তিতে আসে আর সবার হাতে এক এক করে একটা চেক ধরিয়ে দেয়। চেক পাওয়ার পর, স্যার, এটা কি দিলেন? একটা চেক দিলাম, এটাকে তোমরা ব্যাংকে গিয়ে দিলে তোমাদেরকে অনেক টাকা দিবে। কি বলেন স্যার, এই কাগজটার দাম এত বেশি? শোনো, তোমাদের যা বলার জন্য আমি এসেছি। এই টাকা দিয়ে নিজেরা আগে নিজেদের বাড়িটা ঠিক করবে, আর তার সাথে তোমরা নিজেদের খরচও চালিয়ে নিতে পারবে। কিন্তু স্যার, আমরা কি করে খাবো? এই জন্যই তো এই টাকা দেওয়া। তোমরা কিছু একটা ব্যবসা করবে, তাহলে তোমাদের ভালোই হবে। ঠিক আছে স্যার, আপনাদের জন্য দোয়া রইল। আপনাদের পরিবারের সবাই যেন সুখে থাকে। তাহলে আমরা এখন আসি, সাবধানে থাকবেন। ঈশা, চল তোকে ভার্সিটিতে নামিয়ে দিই। চল। ঈশাকে নিয়ে ওখান থেকে
আসতে যাবে তখনই বস্তিতে কিছু লোক আসে। ওরা বস্তিতে থাকা কিছু ঘর ভাঙতে থাকে। কিছুক্ষণ পর, ওই তুই কে রে? এই বস্তিতে তোর কি কাজ? তার আগে এটা বল, তোরা কে? এইভাবে এদের ঘর কেন ভাঙছিস? তা কি তোকে বলতে হবে? বলতেই হবে, না বলে তোদের এমন হাল করব যে নিজেও নিজেকে চিনতে পারবি না। তুই ভুলে যাস না আমি এই জায়গার ডন। এখানকার সবগুলো লোকেই আমার খুব ভালো করে চেনে। তা তো চিনবেই, ডন বলে কথা। তা এখন যা বলার ছিল এইখান থেকে মানে মানে কেটে পড়, নয়তো তোকে বাঁচিয়ে রাখবো না। দেখি কে কাকে মারে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। মারামারিতে ছেলেটা আঘাত পায়। ওর সাথে কিছু ছেলে ছিল, ওদেরকেও মারতে থাকে। কিছু ছেলে পরে ওই ছেলেটাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। এদিকে আকাশ ঈশাকে নামিয়ে দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর আবারও রাস্তাতে থাকা বোতল কুড়াতে থাকে। তখন আবার নদী দেখে ফেলে। কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি এইখানে থাকবো না তো কি করব? আপনি তো ভিক্ষা করতেন, কিন্তু এখন তো টোকাই হয়ে গেলেন। কি করবো এখন? ভিক্ষা খুবই কম পাই, তাই ভিক্ষা করা ছেড়ে দিয়েছি। তাছাড়া টোকাইগিরি করি কয়েকদিন, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা, তাই করুন। এইদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, অন্যদিকে এরা দূর থেকে দাঁড়িয়ে নদীকে দেখতে পায়, তাই নদীর কাছে আসে। কি ব্যাপার, তুই এখানে কেন? আমি এখানে আছি তো কি হয়েছে? অনেক কিছু। তুই এইভাবে এই ছেলেটার সাথে কি কথা বলছিস? অনেক কথা বাকি ছিল, তাই বললাম। এই যে মিস্টার, আপনার মতো ছেলেদেরকে না আমি খুব ভালো করে চিনি। আপনারা বড় লোকের মেয়েদের সাথে এইভাবেই কথা বলে ওদের সাথে অনেক কিছু আদায় করার প্ল্যান করেন, তাই না? সি সি আপা, আমাকে এত বড় অপবাদ দিয়েন না। ওই চুপ কর। এত বড় একটা ছেলেকে কাজ করে খেতে পারিস না? বললাম তো, এরকম ভারী কোনো কাজ আমি পারি না করতে, শরীরে সমস্যা। আচ্ছা, কোন অফিসে কেরানির চাকরি করতে পারবে? এই ধর, চা এগিয়ে দেওয়া, ফাইলপত্র এগিয়ে দেওয়া। হ্যাঁ পারবো। এই নিকট, এখানে গিয়ে আমার নাম বলবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, অনেক বড় উপকার করলেন। উপকারের কিছুই না, এত বড় হয়ে এই কথাটা ঠিক না। তাছাড়া নদী, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওরা দুজনে চলে যাওয়ার পর আকাশ ভাবতে থাকে, যত খারাপ আর অহংকার মনের করেছিলাম, আসলে মেয়েটি দেখি ততটা অহংকারী না। এই মেয়েটা দেখি অনেক ভালো, তবে নদী মেয়েটা খারাপ না। এদের দুজনের কিছু একটা ব্যবস্থা তো করতে হবে আমাকে। আকাশ এই কথাগুলো মনে মনে বলেছিল। তখন কিছু লোক এসে আকাশের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার ভাই, আপনারা আমার সামনে কেন এসে দাঁড়িয়েছেন? তোকে মারার জন্য। কি বলছেন এসব? তোর সাহস হয় কি করে আমাদের স্যারের ছেলেকে মারার? আপনাদের স্যারকে আর কাকেই বা আমি মেরেছি? তুই কি সবটা ভুলে গেলি এত তাড়াতাড়ি? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই ধর শালাকে। এদিকে 6-7 জন ছিল বিধায় আকাশ ওদের সাথে আর পেরে ওঠেনি। ওরা আকাশকে মেরে ওখান থেকে চলে যায়। এইদিকে রাস্তার কিছু ছেলে আকাশকে নিয়ে আসে হসপিটালে। ওখানে 2-3 দিন আকাশ হসপিটালেই ছিল। এইদিকে ওর বাড়ির সবাই টেনশনের উপর টেনশন করেই চলেছে। 3 দিন পর আকাশ বাড়িতে আসে, তাও ঠিকমতো চলাচল করতে পারছে না। ওকে দেখে ঈশা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে ভাইয়া তোর? দেখ, আমার কিছু হয়নি, আমি কিন্তু একদম ঠিক আছি। যদি ঠিক থাকিস তোর শরীরে ব্যান্ডেজ কেন? আর এতদিন কোথায় ছিলি? সেসব পরে জানবো, এখন আমাকে রুমে নিয়ে আয়, আর কিছু খাবার আনতে বল বুয়াদের। বুয়া, আমি ভাইয়াকে উপরে নিয়ে যাচ্ছি, তোমরা খাবার নিয়ে এসো। এইদিকে আকাশের বাবা মা দুজনেই বাড়িতে চলে আসে, কেননা ওনারা অফিসে ছিল আর আকাশকে খুঁজছিল। এইদিকে ঈশা আকাশকে খাটে বসিয়ে দেয় আর খাবার খাওয়াতে থাকে। আকাশ খাবার খাচ্ছে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা তার কারণ তো আপনারা জানেন না। তাহলে চলুন আপনাদেরকে কারণটা জানাই। ভাইয়া, তুই এভাবে কাঁদছিস কেন? এই যে তোর আমার চিন্তা করতে হয়, আমার কষ্টতে তুই কাঁদিস। বারে, আমি না কাঁদলে আর কে কাঁদবে? আমার একটা মাত্র ভাই বলে কথা, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে আমার? এদিকে আকাশের বাবা মা এসে কাঁদতে থাকে। আকাশ ওনাদের সান্ত্বনা দিয়ে মোটামুটি শান্ত করে। আকাশ, কারা তোকে মেরেছে? ওদের কি চিনতে পেরেছিস? না বাবা। ঠিক আছে, আমি পুলিশকে জানিয়ে দিচ্ছি।
এদিকে আকাশ ওর বাবাকে বলেনি, কারণ আকাশ নিজের হাতে ওদেরকে মারবে, কেননা ওরা ছদ্মবেশে চিনল কি করে, এই জন্য কোনো কথা বলেনি। এদিকে আকাশের মা আকাশের পাশে বসে ওর সেবা করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। নদী ওইরা ভাবতে থাকে, কি রে, আকাশ কি তোদের অফিসে গিয়েছে চাকরির জন্য? সেটাই তো বড় সমস্যা। আমি অফিসে বলে দিলাম, গেলে চাকরি দিয়ে দেয়, কিন্তু এখন তো দেখছি ছেলেটা মনে হয় কাজ করতেই চাইছে না। এমনও তো হতে পারে ওর কাছে ভালো কোনো পোশাক নেই, সেই জন্যই যেতে পারছে না। তাছাড়া তুই তো জানিস ছেলেটা সবসময় বাজে আর ছেঁড়া পোশাকে আসে, তাই নতুন পোশাক পরে হয়তো যাওয়ার প্ল্যান করছে। হতে পারে। এখন চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এদিকে আবারও 2 দিন পর আকাশ সে আগের মতো টোকাইগিরি শুরু করে দিয়েছে। এবার নদীর বদলে ইরা তা দেখতে পেল, সেজন্য পিছন থেকে ডেকেই চলেছে। এই যে শুনছেন? কিন্তু আকাশ কোনো পাত্তা দিচ্ছে না বলে গাড়ি আকাশের পাশে গিয়ে থামায়। গাড়ি থেকে সামনে যায়। কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকছি, কথা কি কানে যায় না? আসলে আমি শুনতে পাইনি, তাছাড়া নাম ধরে ডাকলে হয়তো শুনতে পেতাম। থাক সেসব কথা, এখন এটা বলুন, আপনি কেন যাননি আমাদের অফিসে? আসলে আমার... বুঝেছি, ভালো পোশাক নেই সেই জন্য যেতে পারিনি, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই পোশাকে যাই কি করে বলেন? বুঝতে পেরেছি, এখন চলুন আমার সাথে। কোথায়? মরতে। মরতে যাবেন আমার সাথে? আপনি মরতে যাবেন? তাহলে আমাকে কেন শুধু শুধু নিয়ে যাচ্ছেন? আমি মরলে আপনার পরিবার কি হবে? যাই হবার হবে, এখন গাড়িতে ওঠ। জি না, আমাকে যদি কিডন্যাপ করে নিয়ে যান? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। তোর কি আছে রে, তোকে কিডন্যাপ করব? ভালো ভালো গাড়িতে ওঠ, নয়তো কি করবেন? আমি এখন লোক ডেকে বলবো যে তুই আমার সাথে অসভ্যতামি করেছিস। আপু, আপনার আল্লাহর দোহাই লাগে, আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আরে পা ধরতে হবে না, ছাড় বলছি, ছাড়। কেউ দেখে ফেলে কি ভাববে? সে যাই ভাবুক, আপনি ক্ষমা না করলে আমি পা ছাড়বো না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এখন পা ছেড়ে উঠ গাড়িতে। আকাশ পা ছেড়ে দিয়ে আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আকাশকে নিয়ে চলে আসে একটা শপিং মলে। ওখানে নামতেই আকাশ অবাক হয়ে গেল, কেননা এখানে এসে থামানোর কারণ এখনো বুঝতে পারছে না। তাকিয়ে না থেকে ভিতরে আসুন। ভিতরে নিয়ে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না তো? ওই যাবে কি তুই, নাকি জোর করে নিয়ে যাবো তোকে? যাচ্ছি। ওখানে ইরার পিছনে যেতে থাকে, একটা দোকানে নিয়ে যায়। ওখানে আকাশকে ওর পছন্দ মতো শার্ট, প্যান্ট, গেঞ্জি কিনে দেয়। কিনে দেওয়া শেষ হলো। এইগুলো নিয়ে বাসায় যাবে, তার সাথে এইগুলো পরে আমার বাবার সাথে দেখা করবে অফিসে। আমি সবটা বলে রেখেছি, বাবা আপনাকে দেখবে, তারপর চাকরি রেখে দিবে। ঠিক আছে। এদিকে ওই পোশাক নিয়ে বাড়িতে আসে। ঈশা পোশাক দেখে ভাবে ওর জন্যও কিছু এনেছে, তাই আকাশের পিছনে ওর রুমে চলে আসে। আকাশ ওইগুলো রেখে ওয়াশরুমে যায়। এদিকে ঈশা তো ব্যাগ থেকে বের করে এক এক করে দেখতে থাকে। দেখে তো ঈশার অনেক রাগ হয়, তাই চেঁচিয়ে বলে, ভাইয়া ভাইয়া। কি হয়েছে ঈশা, এভাবে চিৎকার কেন করছিস? চিৎকার কি আর সাদে করেছি? কিন্তু কি করলাম আমি, তা তো বলবি। তুই শপিং করেছিস ভালো কথা, কিন্তু আমার জন্য কিছু আনলি না, তার উপর এত সস্তা জিনিস কেন আনলি? এগুলো একজনের উপহার, তাই তুই বুঝবি না। আমি কালকে তোর জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তবে 3টা ড্রেস আনবি। কি, এতগুলো কেন? ভাইয়া, মাত্র 3টা ড্রেসের কথা বলেছি, এখানে এতগুলো কিভাবে দেখলি? এমনিতেই আলমারিতে শত শত ড্রেস পড়ে আছে, তা কি তুই ভুলে গেছিস? ওইগুলো 2-3 বার করে পরা শেষ, তাই আর পড়তে ইচ্ছে করে না। তাই এখন বেশি কথা বলিস না, 3টার বদলে এখন 5টা আনবি ড্রেস, এটাই শেষ কথা। কি? যা বলেছি তাই করবি। এদিকে পরের দিন আকাশ ওই ঠিকানায় যায়। ওখানে গিয়ে রফিকুল ইসলামের সাথে দেখা করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার নাম তো আকাশ? জি আঙ্কেল। পড়াশোনা কতটুকু করেছো? জি, আমি ইন্টার পড়ার পর সংসারের দায়িত্ব বেশি হয়ে যায়, সেজন্য কোনো রকমে ইন্টার পাস করে আর পড়তে পারিনি। আচ্ছা, আমার মেয়ে তো তোমার পাসের ব্যাপারে কিছু বলেনি? জি, আমি ওনাকে এই ব্যাপারে কিছু জানাইনি। তুমি পিয়নের চাকরি না করে অফিসের চাকরির কোন পদে কাজ করতে পারো। যখন ইন্টার পাস করেছো তখন আশা করি এই সব কিছু পারবে। ঠিক আছে স্যার। তাহলে কাল কাগজপত্র নিয়ে এসো, আমি ব্যবস্থা করে দিব। এদিকে ওখান থেকে বেরিয়ে মার্কেটে এসে ঈশার জন্য পছন্দের জামা কিনে নিয়ে আসে। পথে ইরার সাথে দেখা।
তার চাকরি হয়েছে কি? এখনো হয়নি, আমার সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে। কেরানি বা পিয়নের চাকরিতে সার্টিফিকেটের কি প্রয়োজন? উনি চাচ্ছে আমাকে অফিসের ভিতর চাকরি দেওয়ার জন্য। তুমি তো কোনো পড়াশোনা করোনি। তা পরে জানতে পারবেন। এখন এটা বলুন, আপনার হাতে এটা কি? আমার বোন বায়না ধরেছে ওর জন্য জামা নিয়ে আসার জন্য, তাই আর কি। কি জামা? দেখি তো। এত কম দামি জামা আপনি দেখবেন? অবশ্যই দেখবো। এই বলে প্রতিটা জামা দেখতে থাকে। ইরা তো জামাগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা জামাগুলো অনেক দামি মনে হচ্ছে। তা তোমার বোন তাহলে এত বড় হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে। একদিন ওকে নিয়ে এসো, আমি ওর সাথে আলাপ করব। ওর সাথে কেন আলাপ করবেন? তা আপনার বোনকেই জানাবো। এখন যা বলছি তো তার শুধু মনে রাখবেন, তবে তাড়াতাড়ি যেন হয়। ঠিক আছে। এদিকে বাসায় এসে ঈশাকে ড্রেসগুলো দেয়। ঈশা ড্রেসগুলো দেখতে থাকে। ওয়াও ভাইয়া, ড্রেসগুলো তো অনেক সুন্দর। আমার বোনের জন্য এনেছি, খারাপ হবে কি করে? তুই তো আমার লক্ষ্মী ভাইয়া। কিন্তু তোকে একটা কাজ করতে হবে আমার। কি কাজ? এখন না, সময় হলে জানাবো। ঠিক আছে ভাইয়া। পরের দিন সুন্দর করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে আকাশ। অফিসে গিয়ে রফিকুল ইসলামকে সবটা দেখায়। উনি সবটা দেখে কয়েকটা কাগজ রেখে দিয়ে চাকরি দিয়ে দেয়। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমাকে বিকাল 5টার দিকে ছুটি দিতে হবে। তাছাড়া চিন্তা করো না, 5টার দিকে এমনিতে অফিস বন্ধ হয়ে যায়। ধন্যবাদ স্যার। এইদিকে আকাশ রুম থেকে বের হয়ে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। কোনো ব্যাপার না। তোমার চাকরি কি হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিতে হবে না, আমার যা করার ছিল তাই করলাম। তবুও অনেক কিছু করলেন আমার জন্য। আচ্ছা, আপনি তাহলে কাজে যান, বাবার সাথে আমার কথা আছে। এদিকে আকাশ চলে যাওয়ার পর ইরা এসে ওর বাবাকে বলে, বাবা, ছেলেটা কেমন? ছেলেটা তো ভালো, কিন্তু তোর মুখ তো অন্য কথা বলছে। কি কথা? তুই কি ওই ছেলেকে ভালোবাসিস? আব্বু, ওই ছেলের কি এমন আছে যে আমি ওকে ভালোবাসবো? ছেলেটা কিছু করতে পারে না, তাই ভাবলাম একটা ছোটখাটো চাকরি পেলে ছেলেটা নিজের সংসার চালাতে পারবে। তবে ছেলেটা কিন্তু ভালো। দেখো আব্বু, আমি এইসব নিয়ে পারবো না মোটেও। তুমি তোমার কাজ করো, আমি শুধু মানবতা দেখালাম। আচ্ছা, এখন বল আমার কাছে কেন এসেছিস? কিছু টাকা লাগবে। এনে টাকা। এইদিকে ইরা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ কাজ করতে থাকে। কিছুক্ষণ পর নদীর সাথে ইরা দেখা করে। কিরে, আজকাল মনে হয় অনেক ব্যস্ত থাকিস। তেমন একটা না, আসলে আমি ওই ছেলেকে চাকরি দিয়েছিলাম, তাই ওই নিয়েই কাজ করতে করতে একটু সময় তো যাবেই। দেখিস, চাকরির সাথে সাথে নিজের মনটাও দিয়ে দিস না আবার। তোর কি মাথা ঠিক আছে? ওরকম একটা ছেলেকে আমি ভালোবাসবো? তাও কথা ঠিক, কোথায় তুই আর কোথায় ওই আকাশ। চল এখন ভার্সিটিতে যাই। এদিকে আকাশ কাজ করছে, তখন ওর বাবা কল দেয়। আকাশ, কোথায় তুই? এই তো আব্বু, আমি তো কাজে। কিন্তু কিছু কি হয়েছে? এখন একটু আমাদের অফিসে আসতে পারবি কি? কি হয়েছে আব্বু, তুমি এরকম করছো কেন? তাহলে কিছু না, আসলে আমি একটা জমি দান করব মসজিদের জন্য। এখন জমিটা তো আমি তোর নামে কিনেছি, তাই তুই রাজি থাকলে মসজিদে দিয়ে দিব। বেশ তো আব্বু, মসজিদে কাজে লাগবে, তাহলে তো আরো ভালো। তাহলে তুমি ওদের জমিটা দিয়ে দাও। কিন্তু ওনাদের তো জমিটা কাগজে কলমে বুঝে দিতে হবে। তা করলে সমস্যা হবে। দেখা গিয়েছে যারা নামে দিবা সে কোনোভাবে যদি অন্যভাবে জমিটা মেরে দেয়, তাহলে কি হবে বুঝতে পারছো? কথাটা তো ঠিক বলেছিস। এখন তাহলে কি করা যায়? তুমি জমিটা মসজিদ করার জন্য বলে দাও। জমি ওনাদের কাগজে দিয়ে দিতে হবে, তার দরকার নেই। ঠিক আছে, আমি তাহলে ওনাদের বলে দেই। তা যে কথাটা বলার ছিল, তুই কি এখন একবার অফিসে আসতে পারবি? কেন আব্বু, মসজিদের কাজ তো শেষ, তাহলে আবার কি? আছে অন্য আরেকটা কাজ। আব্বু, আমি বিকাল 5টার পরে আসব। ঠিক আছে। এদিকে ওর বাবার সাথে কথা শেষ করে অফিসে এসে সবাইকে ফাইলপত্র এগিয়ে দিয়ে সাহায্য করতে থাকে। এইদিকে কিছুক্ষণ পর, আকাশ, আকাশ। জি স্যার, বলেন। কিছু লোক আসবে আমার রুমে, ওনাদের জন্য নাস্তা আনতে হবে। স্যার, নাস্তা তো আছে এখানে। ওখানে তো 4 বিস্কুট আছে। এই নাও 1000 টাকা। তুমি বাহির থেকে আঙুর, কমলা, আপেল আরও কিছু ফল নিয়ে আসো। সব কিছু আধা কেজি করে আনবে। ঠিক আছে স্যার। এইগুলো এনে তুমি কেটে রাখবে। এরপর আমি যখন কল দিয়ে আনতে বলবো, তুমি সব কিছু নিয়ে একসাথে চলে আসবে।
এদিকে বাজারে চলে আসে। বাজারে ওখানে গিয়ে নদীর সাথে দেখা হলো। কি ব্যাপার আকাশ, তুমি এখানে কি করো? এই তো আমি ফল কেনার জন্য এসেছি। তা আপনি এইখানে কেন? মায়ের জন্য ফল কিনতে এলাম। তা তোমার কাজ কাম কেমন চলছে? জি, অনেক ভালো। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, তাহলে চলি এখন। নদীর কাছ থেকে চলে আসে। অফিসে এসে ফলগুলো কেটে রাখে। কিছুক্ষণ পর কয়েকজন লোক ইরার বাবার অফিসের ভিতরে চলে আসে। ওনারা নিজেদের মতো করে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর রফিকুলের কথা মতো নাস্তা দিতে আসছে। ওখানে সবাইকে নাস্তা দিচ্ছে, তখন ওখানে থাকা একজন লোক দাঁড়িয়ে যায়। ছোট স্যার, আপনি এখানে? এদিকে আকাশ তাকিয়ে লোকটাকে চিনতে পারে, কেননা বিজনেসের কাজে এই লোকটা আকাশদের বাড়িতে অনেক এসেছে। সেজন্য আকাশকে দেখেই চিনে ফেলে। কিন্তু এখন তো আকাশকে কিছু একটা বলে এখান থেকে বের হতেই হবে, নয়তো সবটাই বুঝে যাবে। কি ব্যাপার আকাশ, চুপ করে আছো কেন? উনি তোমাকে ছোট স্যার বলে কেন ডাকলো? আসলে স্যার, তা তো আমি নিজেও জানি না। ওনার মনে হয় চিনতে ভুল হচ্ছে আমাকে। আমার তো ভুল হওয়ার কথা না। ও, তো আমাদের এখানে কাজ করে। আচ্ছা, এখন আপনারা নাস্তা খাওয়া শুরু করে দেন। ওইদিকে ওনারা নাস্তা খাচ্ছে আর ওই লোকটা বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ওইগুলো এখান থেকে নিয়ে যায়। আকাশ যাওয়ার পর ওনারা বিজনেসের ব্যাপারে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলেই ওনারা চলে যায়। বিকালবেলায় আকাশ ওর বাবার সাথে দেখা করে। কি হয়েছে বলো? তুই আজকাল কোথায় থাকিস? তোকে তো খুঁজেও পাওয়া যায় না। তুমি কি এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? কথাটা তা না। আচ্ছা, একটা কথা বল আমাকে। কি কথা? তোকে কয়েকটা দিনের জন্য একটু লন্ডনে যেতে হবে। কি বলো? কিন্তু কেন? আমাদের কিছু কাজ আছে, তাই তোকে গিয়ে ওই কাজগুলো হ্যান্ডেল করতে হবে। কিন্তু বাবা, আমি কি তা পারবো? তুই আমার ছেলে, তাছাড়া বিজনেস আমাদের রক্তের সাথে মিশে আছে। তাছাড়া সমস্যা হলে আমি তো আছি। তা কয়েকদিন লাগবে ওইখানে সময়। এই তো 5 দিনের মতো। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ আসে অফিসে। এসে রফিকুল সাহেবের থেকে কয়েকদিনের ছুটি চায়। উনি প্রথমে দিতে চায় না, তখন বলে, স্যার, আম্মু অনেক অসুস্থ। ডক্টর বলেছে ওনাকে হসপিটালে ভর্তি করে দিতে হবে। তাছাড়া মাকে দেখার মতো কেউ নেই, সেজন্য আমার ছুটি লাগবে। ঠিক আছে, তাই হবে। তুমি তাহলে কয়দিনের ছুটি নাও। ধন্যবাদ স্যার। এদিকে পরের দিন আকাশ সবকিছু নিয়ে রেডি হয়ে বের হতে যাবে, তখন ঈশাও জেদ ধরে যাওয়ার জন্য। কিন্তু আকাশ নিতে চায় না, কেননা ওখানে ঘোরার সময় তেমন একটা পাবে না আকাশ। তবুও ঈশার কান্নার জন্য নিয়ে যেতে হচ্ছে। তাই রাজি হয়ে ঈশাকে নিয়ে চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেলে উঠে তারা। পরের দিন, ভাইয়া, তুই একটা কাজ কর, যেখানে যাবি আমাকে নিয়ে চল। আমি তো একটা অফিসে যাব, তুই ওইখানে গিয়ে কি করবি? আমি গেলে ক্ষতি কি? তাছাড়া আমি তো এখানে একা একা থেকে বোর হয়ে যাব। ঠিক আছে, চল। এদিকে ঈশাকে নিয়ে চলে আসে। এইভাবে 2 দিন চলতে থাকে। আকাশ কিছুটা কাজ গুছিয়ে এনেছে, তার সাথে ঈশাকে নিয়ে রাতের বেলায় ঘুরতেও পাচ্ছে। কিছুক্ষণ পর, এখানে এত দূর পর্যন্ত এসেছি, কিছু শপিং করে গেলে কেমন হয়? অনেক মন্দ হয়। আমাদের দেশে কি অভাব পড়েছে যে তোকে এখন এইখান থেকে নিয়ে যেতে হবে? এখন এখানে এসেছি, আবার কবে আসবো তাই তো জানি না। তাছাড়া নিয়ে যাই কিছু। ঠিক আছে, কিন্তু বেশি কিছু কিনতে পারবি না, পকেট ফাঁকা তেমন একটা। ঠিক আছে, আমি নিজের মতো করে কাজ করছি, তুই কোনো একটা দিক থেকে হেঁটে আয়। এইদিকে ওখান থেকে বের হয়ে লিফট দিয়ে নিচে নামতে থাকে। তখন আকাশের সাথে কারো ধাক্কা লাগে। ধাক্কা লেগে যাওয়ার পর, সরি, আমি দেখতে পারিনি। কথাটা বলে সামনে তাকাতেই আকাশ অবাক হয়ে যায়, কেননা সামনে নদী ও ইরা, ওরা দুজনেই দাঁড়িয়েছিল। ওরাও আকাশকে এখানে দেখে আশ্চর্য হয়ে যায়। ওরা দুজনে অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। এদিকে আকাশ ওদের কোনো কিছুই বুঝতে দিচ্ছে না। এ কি আকাশ, তুমি এখানে? আপনারা কারা? আর আমার নাম তো আকাশ না। কি করে হবে বলো? তুমি তো বাংলাদেশে থাকতে, তাহলে এখানে এলে কি করে? সে অনেক কাহিনী। তার আগে আপনাদের একটা কথা বলতে চাই। আপনারা ভুল করছেন। আপনারা যাকে আমি ভেবেছেন, আমি সে নাও হতে পারি। আবার আমাকে যার সাথে গুলিয়ে ফেলেছেন, সে আমি। আবার একটা চেহারার অনেকগুলো লোক হয়, হয়তো আপনারা তাও ঠিক করতে পারছেন না। আপনি দেখি আমার মাথাটা পুরোই গুলিয়ে ফেলছেন। সরি ভাইয়া, আসলে আপনার চেহারার সাথে আমাদের পরিচিত একজনের চেহারা মিলে যায়। ও, তাই বলুন। আচ্ছা, আমাকে যেতে হবে? একটু সরে দাঁড়ালে যেতে পারি। আচ্ছা যান।
আকাশ চলে যাওয়ার পর ইরা ও নদী ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে, কেননা ওরা রীতিমতো ভূত দেখার মতো হয়ে আছে। কিছুক্ষণ পর ঈশা, তোর কি হয়েছে? ভাইয়া, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন বিল পে করে দিয়ে আয়। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা চলে আসে হোটেলে। এদিকে ইরা ও নদী এখনো ভাবতে থাকে। এদিকে ইরা ওর বাবাকে কল দিয়ে শিওর হয়ে নেয়। এভাবে আবারও পরের দিন আকাশ আর ঈশার সাথে নদী ও ইরার আবার দেখা হয়ে যায়। এবার আকাশকে দেখতে পেয়ে ইরা ডাক দেয়, এই যে শুনতে পাচ্ছেন? ভাইয়া ভাইয়া, ওই মেয়েগুলো তোকে ডাকছে। আমাকে ডাকবে কেন? আমারও তো সেম কথা, তোকে কেন ডাকবে? এখন যখন ডেকেছে তখন চল আমরা যাই। না, যাওয়াটা ঠিক হবে না। বলা তো যায় না যদি আমাদের সব কিছু হাইজ্যাক করে নিয়ে যায়। কিছু হবে না, চল তো। দেখ, তুই কিন্তু কোনো কথা বলবি না। আমি না বললে তুইও না বলবি, আবার আমি হ্যাঁ বললে তুইও হ্যাঁ বলবি। এক কথায় কোনোভাবে কোনো সত্যি কিছু বলা যাবে না। ঠিক আছে। এদিকে ওরা ইরার কাছে যায়। ওখানে যাওয়ার পর, আপু, আমার ভাইয়াকে কেন রেখেছেন? এটা কি তোমার ভাই? কেন, কোনো সন্দেহ আছে কি? সন্দেহ আছে বলেই তো জিজ্ঞেস করলাম। ওরে থাকার কারণ আছে। আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার অনেক মিল যায়। এখন তো আমার সন্দেহ ওটা আপনিই হবেন। দেখুন, আপনার কথা ভুল হচ্ছে। আমরা এই লন্ডনে বাস করছি, তাও ছোটকাল থেকে। আপনি সেখানে কি সব আবল তাবল বলছেন? না ভাইয়া, কিছু না, আপনারা যেখানে যাওয়া যেতে পারেন। এদিকে ওরা চলে যায়। অন্যদিকে নদী ইরাকে বলে, আমি যতদূর জানি। থেমে গেলি কেন? বল কি জানিস? আকাশেরও একটা বোন আছে, আর এখানেও সেম। কিন্তু কি করব বলো? ওই আকাশ টোকাইগিরি করে আর এই আকাশ গাড়ি করে চালায়। পার্থক্য শুধু একটাই। এমনটা হয়নি তো। ওই ছেলে আমাদের দুজনকেই বোকা বানাচ্ছে। এরকমটা কেন হবে? যদি হতো ওই আকাশ টোকাইগিরি করতো না। তাছাড়া এত বড় লোকের সন্তান হলে কোনোভাবেই তো এসবের দ্বারা সম্ভব হবে না। তাও হয়, কিন্তু একই ব্যক্তির চেহারা দুইজনের হয় কি করে? তবে একজন হ্যান্ডসাম আর স্টাইলিশ, আর আরেকজন তো ছেঁড়া প্যান্ট পরে আসে। ঠিক তাই। এদিকে লন্ডনে কাজ শেষ করে আকাশ ওদের বাড়িতে চলে আসে। এভাবে আকাশ ইরাদের অফিসে প্রায় 4 মাস চাকরি করে। এদিকে কিছুক্ষণ পর, আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা স্যার? তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। কেন, কি হয়েছে স্যার? আমার ব্যবসায় লস হয়েছে অনেক, তাই কোম্পানি আমি বিক্রি করে দিয়ে লসের টাকা পরিশোধ করব। আর যে টাকা বাঁচবে ওই টাকা দিয়ে আমি কোনো রকমে বাকি জীবনটা আর ইরার বিয়েটা দিতে পারলেই বাঁচি। কিন্তু কি করে হলো এইসব? আমাদের যে জাহাজটা আসার কথা ছিল ওটা সমুদ্রের মাঝখানে ডুবে গিয়েছে, আর এতে করে আমার 200 কোটি টাকা লস। এখন এই কোম্পানি আর আমার যাবতীয় বাকি জমি সম্পত্তি বিক্রি করলে হয়তো আমি টাকা পরিশোধ করতে পারবো। ঠিক আছে স্যার, আমি কাল থেকে তাহলে নতুন কিছু খুঁজবো। ঠিক আছে, তাই করিও। এদিকে ইরার বাবার এরকম অবস্থা দেখে আকাশের খারাপই লাগছে। এদিকে পরের দিন ইরা ও নদী লন্ডন থেকে দেশে ফিরে, কেননা ইরা ওর বাবার এত বড় লসের কথা শুনে অনেক কষ্ট পায়। এদিকে 2 দিন পর ইরাদের সবকিছু নিলামে উঠানো হয়। কিছুক্ষণ পর ওদের বাড়িটা বাদে বাকি সবকিছু নিলামে উঠানো হয়। বাকি সবকিছু মিলিয়ে 200 কোটি 50 লক্ষ টাকা সবকিছু বিক্রি হয়ে যায়। এদিকে ইরা ওর বাবাকে ধরে কান্না করতে থাকে। কি থেকে কি হয়ে গেল? আমি তো তাই ভাবছি, কি থেকে কি হয়ে গেল। এখন যাই হয়েছে কিছু করার নেই। বাকি যে 2 কোটি থাকবে তা দিয়ে তোর বিয়ে আর আমার জীবনটা কাটিয়ে দিতে পারলেই হবে। এদিকে সবকিছু একজনের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তবে যার নামে এসব কিছু দেওয়া হয় তার পরিচয় আপনারা পরে জানতে পারবেন। সবকিছু হিসেব মিলিয়ে নিয়ে রফিকুল ইসলাম যাদের থেকে মাল কিনেছে ব্যাংকে 200 কোটি টাকা ঋণ সহ আরও 10 লক্ষ টাকা বাড়তি দিতে হয়। এদিকে ওনারা বাড়ির ভিতরে চলে আসে। এখন কি হবে তোর? ভেবেছিলাম তোকে অনেক ভালোভাবে আমি বিদায় দিব, কিন্তু এখনো তো এই বাড়িটা আর 40 লক্ষ টাকাই আমাদের কাছে আছে। এখন কি করব বাবা? জানি না কি করব। এই বয়সে তো আমি অন্য কারো কাছে হাত পাততেও পারবো না। তাহলে আমি কোন একটা চাকরি করি? তুই কি চাকরি করবি বল? এখানে তো চাকরি দেওয়ার নাম করে মেয়েদের সাথে খুব বাজে আচরণ করা হয়। এদিকে ওনারা কথা বলছে, আর এইদিকে আকাশ আবারও আগের মতো ছেঁড়া প্যান্ট এবং শার্ট পরে এরার বাবার সাথে দেখা করতে আসে। কেমন আছেন স্যার? আমি তো এখন আর স্যার নেই কারোর। এরকম করে বলবেন না, একটা সময় তো স্যারই বলেছিলাম। এখন আর স্যার বলতে হবে না। আঙ্কেল, এখন তাহলে কি করবেন ভাবছেন?
আমি চাকরি করব, এছাড়া তো আর কোনো কিছু করার নেই, তাই না? কিন্তু চাকরি করবেন কোথায়? চৌধুরী গ্রুপ অফ কোম্পানিতে পিএর জন্য মেয়ে খুঁজছে, আমি ওখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাই করুন। কিন্তু কিন্তু কি? আমি চলে গেলে বাবার খেয়াল রাখবে কে? তাছাড়া আমি ওখানে চাকরি যে পাবো তারও তো কোনো ঠিক নেই। তাও কথা ঠিক। ইরা, আমি একটা কথা বলবো, তুই তুই কি তা রাখবি? বলো কি কথা রাখতে হবে তোমার? আমি বলছিলাম কি, তুই আকাশকে বিয়ে কর। এই কথা শুনে ইরানা যতটা আশ্চর্য হলো তার চেয়ে বেশি আশ্চর্য হয় আকাশ। রফিকুল ইসলামের কথা শুনে আকাশ ও ইরা ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। আঙ্কেল কি বলছেন? আমার মতো একজন টোকাইয়ের কাছে আপনার মেয়েকে তুলে দিবেন? তুমি আমার সাথে কাজ করেছো 4 মাস ধরে। এই সময়ে আমি খুব ভালো করে তোমাকে জানতে পেরেছি। তোমার কথা শুনে যদি ওদের থেকে মাল না আনতাম, তাহলে আজকে আর আমার এই পরিস্থিতি হতো না। তাছাড়া ইরা আকাশ খুবই ভালো ছেলে। তাছাড়া বিয়ের পর আকাশ এই বাড়িতে থাকবে। আপু, তুমি যখন বলছো তখন আমি রাজি। আকাশ, তুমি রাজি তো? আমিও রাজি। এইদিকে পরের দিন আকাশ ও ইরার বিয়ে দিয়ে দেওয়া হলো। বাসর ঘরে আকাশ ও ইরা বসে আছে। আকাশ রুমে আসলে ইরা দাঁড়িয়ে পা ছুঁয়ে সালাম করে। এদিকে ইরা কিছু বলতে যাবে তার আগে আকাশ বলে, আমি জানি আপনি কি বলতে চান। আমাদের বিয়েটা তাড়াতাড়ি হওয়ার জন্য আপনি এখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না। ঠিক তাই, তবে চিন্তা করবেন না, আমি আপনার একটুও অবহেলা করব না। শুধু এটাই বলবো, যতদিন না আমি আপনাকে মন থেকে ভালোবাসতে পারবো আর স্বামী হিসাবে না মানবো, ততদিন আপনি স্বামীর অধিকার আমার উপর ফলাবেন না। আকাশ ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল, কেননা আকাশ জানে এমন কিছুই হবে। তবুও রাজি হয়ে গেল, কেননা আকাশ নিজেও চায় এরা ওকে সর্বত্র দিয়ে ভালোবাসুক। যে ভালোবাসায় কোনো জোর জবরদস্তি থাকবে না, আর নেই কোনো ছলনা। এদিকে 7 দিন কেটে যায়। আকাশ এখনও টোকাইগিরি করতে থাকে। পরের দিন যখন আকাশ বাড়িতে আসে, তোমাকে কিছু বলবো, কথা রাগ করবে না তো? কি কথা? তুমি টোকাইগিরি করো এটা আমার খারাপ লাগে। তাছাড়া আমি বাসায় একা একা থাকি, বাবাও তেমন একটা ভালো আছে। তাছাড়া আমি একজন কাজের লোক রেখেছি যে বাবার খেয়াল রাখবে। আমি চাই কাজ করব। কিন্তু তুমি কি কাজ করবে? তুমি চিন্তা করো না, আমি যে কাজই করি না কেন কখনো বস বা কলিগের সাথে ওই রকম সম্পর্কে লিপ্ত হব না। সি সি, আমি ওইসব বলিনি। আমি জানি তোমার রাতে ঘুমাতে কষ্ট হয়, একটা মেয়ের পাশে রেখে টাচ করা ছাড়া ঘুমাচ্ছ, এতে অনেক কষ্ট হয় তোমার, আমি তা জানি। তবে চিন্তা করো না, আমি চাকরি পেলে দুজনে আমার ফুলসজ্জা থেকে সবকিছু শুরু করব। ঠিক আছে, তুমি যেভাবে বলবে। এদিকে ইরা দেখতে দেখতে চাকরি পেয়ে যায় চৌধুরী কোম্পানিতে। এদিকে ইরা বেশিরভাগ সময় অফিসে থাকে, তাই আকাশের জন্যও সুবিধা হয়। এদিকে আকাশ বাড়িতে আসে। আকাশ যে বিয়ে করেছে তা কেউই এখনো জানে না। বাড়িতে ফিরে আকাশ ওর বাবা মা আর বোনকে ডেকে ওর রুমে নিয়ে আনে। সবাই রুমে এসে বলে, কি ব্যাপার, তুই এভাবে সবাইকে ডেকে এখানে এনেছিস কেন? মা, তোমাদের একটা কথা বলার ছিল, তবে কিভাবে বলবো বুঝতে পারছি না। যদি সবটা শুনে তোমরা আমাকে ভুল বোঝো। ছেলেই যতই খারাপ কাজ করুক না কেন, কোনো বাবা মাই তাকে ভুল বোঝে না। এখন বল কি হয়েছে? বাবা, আমি বিয়ে করে ফেলেছি, 10 দিনের মতো হবে। এই কথা শুনে সবাই আশ্চর্য হয়। আকাশ তো ভেবেছিল ওর বাবা মা কিছু অভিমান করবে, কিন্তু ওনারা কোনো অভিমান না করেই বলে, বিয়ে করেছিস ভালো কথা, তা বৌমাকে বাড়িতে নিয়ে কেন আসলি না? সে অনেক কাহিনী, আগে তোমাদের সব কথা বলি, তারপর না হয় তোমরা ডিসিশন নিও আমার কি করা উচিত। ঠিক আছে ভাইয়া, তুই তাহলে বলতে শুরু কর। এরপর আকাশ সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তবে আকাশ যা করেছে ওনাদের সবার কাছে ব্যাপারটা ঠিকই লেগেছে। কিছুক্ষণ পর, ভাইয়া ভাইয়া এই ভাইয়া, কি হয়েছে বল। বলছিলাম কি, আমাদের একটা কথা রাখবি? কি কথা বল তো শুনি। ভাবি তো আমাদের অফিসে কাজ করে। এখন আমাদের অফিসের যদি কোনো লোক ভাবির সাথে লাইন মারার চেষ্টা করে, তখন কি করবি? তেমন কিছু হবে না বোন আমার। কেন কেন? তোর ভাবি সকালে যাওয়ার সময় বোরকা পরে বের হয়, আর তোর ভাবির জন্য আমি আলাদা কেবিন করেছি, যে রুমে কোনো ছেলে ঢোকা নিষেধ। রুমের বাইরে মেয়ে 2জন সিকিউরিটি থাকে। ওদের কাজ হচ্ছে কোনো ছেলে ভিতরে যেতে চাইলে তাদের বাধা দেওয়ার জন্য। আর অফিসের কোনো কাজ হলে সিকিউরিটিতে বলবে ওরা ভিতরে নিয়ে গিয়ে বাকি কাজ করাবে। এক কথায় ছেলেরা তো ভাবির কাছে ঘেঁষতেই পারবে না। তার উপর অফিসে বলা আছে কেউ যেন ইরার ধারের কাছেও নাও যায়, যদি যায় তাহলে তার চাকরি থাকবে না। শোন না ভাইয়া,
আমি বাবা মা ভাবিকে দেখতে যাব। কিন্তু কি করে? ও জানে আমার কেউ নেই পৃথিবীতে। উফ গাধা, আমি তো আমাদের অফিসে। তাছাড়া বাবা তো অফিসের কাজে যাবে আর মা এমনি যাবে। আমরা তো অফিসের কাজে যাব, সেই ফাঁকে ভাবিকে দেখে আসবো একবার। ঠিক আছে, তবে সাবধানে, সব তথ্য যেন ফাঁস হয়ে না যায়। চিন্তা করিস না, কোনো কিছুই ফাঁস হবে না। এদিকে পরের দিন আকাশের পরিবার আসে অফিসে। ওই দিন ইরাকে অফিসের ম্যানেজার জানায় এই অফিসের মালিক ওনার পরিবার আসবে। তাই ইরা আসার সময়ে ফুল কিনে নিয়ে এসেছিল, কিন্তু অন্য সবার মতো অফিসের বাইরে গিয়ে বের হতে পারেনি, কারণ এই রুম থেকে বের হওয়া নিষেধ। তাছাড়া এই রুমে আলাদা টেলিভিশন সেট করা হয়েছে, যেন ইরা বোর হয়ে গেলে টিভি দেখতে পারে। এদিকে কিছুক্ষণ পর ওনারা ইরা রুমে আসে। আসসালামু আলাইকুম স্যার। আর ম্যাম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমরা ভালো আছি, তা তুমি কেমন আছো মা? ম্যাম, এই নিন ফুল। অন্য সবার মধ্যে এই রুমের বাইরে যাবার অনুমতি নেই আমার, তাই যেতে পারি না। কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি মুখ ঢেকে রেখেছো কেন? মুখোশটা ওঠাও। আসলে আমার হাজবেন্ড বলেছে সবসময় মুখে মুখোশ পরে থাকতে কেউ রুমে আসলে। আচ্ছা, আমি তো তোমার মায়েরই মতো, আর উনি তোমার বাবারই মতো, আর ও তোমার বোনের মতো। আমাদের সামনে মুখ দেখালে তোমার এতটুকু ক্ষতি হবে না। ঠিক আছে ম্যাম। ইরা মুখোশটা উঠিয়ে নিলে ওনারা তাকিয়ে আছে ইরার দিকে, কেননা ইরাকে ওনাদের অনেক পছন্দ হয়েছে। আর এইসব কিছু আকাশ ও রুমে বসে দেখতে থাকে। ইরার রুমে সিসিটিভি ক্যামেরা আছে, যা ইরা নিজেও জানে না। এদিকে আকাশের মা বলে, তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে, তাই তোমাকে এই বালা দুটো দিব। তুমি নিবে তো? আপনারা কেন আমাকে কিছু দিতে যাবেন? কেন, আমরা দিলে কি নিবে না? আসলে আপনারা তো অফিসের মালিক, সাধারণ কর্মচারীকে কেন এত কিছু দিতে যাবেন? ভাবি, এটা আমাদের বাড়ি। ভাবি? কে ভাবি? কেউ না তো, এমনি মুখ ফুসকে বেরিয়ে গিয়েছে। দেখুন ম্যাম, এত দামি বালা দিয়ে আমার হাজবেন্ড সন্দেহ করবে আমাকে, বলবে কোনো ছেলে বা আমি কোনো ছেলের সাথে। তেমন কিছু বলবে না। তাছাড়া ওনাকে কল দিন, তাহলে উনি সরাসরি সবটা দেখলে আপনাকে তেমন একটা সন্দেহ করবে না। ঠিক আছে। এরপর কল দেয়। আকাশ কল রিসিভ করে। এরপর ঈশা কলে এসে সবটা বলে। এখন ইরা শুধু অপেক্ষা করছে আকাশ কি বলে তা শোনার জন্য। ইরা, ওনারা যখন এত কিছু দিতে চেয়েছে তখন তুমি নিয়ে নাও। সত্যি নিব তো? নাও। এরপর আকাশের মা ইরার হাতে বালা দুটো পরিয়ে দেয়, আর বৌমার মতো কপালে একটা চুমু দিয়ে ওখান থেকে চলে আসে। সন্ধ্যার পর অফিসের গাড়ি ইরাকে প্রতিদিন বাড়িতে এসে দিয়ে যায়। ইরা বাড়িতে ঢুকে দেখে আকাশ ওর বাবার সাথে বসে বসে গল্প করছে। তখন ওখানে এসে ইরা ওইগুলো ওর বাবাকে বলে। আকাশ যখন নিতে বলেছে তখন রফিকুল সাহেবও কিছু বলেনি। এদিকে রাতের বেলায়, আচ্ছা, আমি শুনেছি আমি যে অফিসে কাজ করি ওনারা একটা ছেলে আছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে? আচ্ছা, এমনটা তো নয় ওনারা আমাকে ওনার ছেলের জন্য পছন্দ রেখেছে? তেমন কিছু হবে না। তাছাড়া ওনারা তো জানে তুমি বিবাহিত, তাহলে এমন কিছু ওনারা কেন করবে বলো? ঠিক তো, কিন্তু অফিস থেকে আমাকে এত সুযোগ সুবিধা দিচ্ছে, তাই বললাম তোমাকে। ওই নিয়ে আর টেনশন করতে হবে না তোমাকে। ঠিক আছে। আচ্ছা, কালকে এই রুমটা তুমি সুন্দর করে সাজিয়ে রাখবে। কেন? কারণ আছে, যা বলছি তাই যেন হয়। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ ফুল কিনে আনে, এনে পুরো রুম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এদিকে রাত 11:30, ইরা আসছে না দেখে আকাশের অনেক টেনশন হয়। তাই ড্রাইভারকে কল দিয়ে জানতে পারে ইরা শপিংয়ে গিয়েছে কি যেন কিনতে। তাই আকাশের টেনশন মুক্ত হলো। রাত 11:50 ইরা একটা প্যাকেট নিয়ে আসে, ওটা ড্রয়িং রুমে রেখে দেয়, আর ওর বাবাকে বলে কেকটা সাজিয়ে রাখার জন্য। রুমে গিয়ে ইরা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে আকাশের চোখে একটা কাপড় বাঁধতে থাকে। কি করছো? কি কাপড় কেন বাঁধছো? তাই কিছুক্ষণ পরেই দেখতে পাবে। এখন আমার সাথে হাঁটতে থাকো। এরা আকাশকে নিয়ে ড্রয়িং রুমে আসে এবং কেকের সামনে দাঁড় করিয়ে চোখের বাঁধন খুলে দেয়। সামনে কেক দেখতে পেয়ে আকাশের বুঝতে বাকি রইল না যে আজকে ওর জন্মদিন ছিল। এইদিকে আকাশ বুঝতে পারছে না কি বলবে ইরাকে। এরপর আকাশ কেক কাটে আর ইরাকে খাইয়ে দেয়। এদিকে ইরাও বাবাকেও খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ইরার বাবা রুমে ঘুমাতে চলে যায়। অন্যদিকে, সত্যি আমি ভাবতেই পারিনি তুমি আমার জন্মদিন মনে রাখবে। এখন তো রেখেছি। তা আমার গিফট কোথায়? আজকে আমি তোমাকে এমন গিফট দিব যা তোমাকে আগে কেউ কখনো দেয়নি, আর এই গিফটের কথা তুমি সবসময় মনে রাখবে। কি সেটা? আমাকে কোলে নিয়ে এখন রুমে যাও, তারপর না হয় বলবো।
এরপর আকাশ ইরাকে কোলে নেয়। ইরা আকাশের কাঁধের উপর হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। রুমে যাওয়ার পর ইরাকে নামিয়ে দেয়। ইরা নামার পর বলে, আজকে আমাদের বাসর রাত হবে, আর বউ হিসাবে এটাই তোমাকে দেবো আমার গিফট হবে। এখন বলো, তুমি খুশি তো? অনেক খুশি হয়েছি। এমনিতেই সময় কম, তাই চলো আজকের রাতটায় দুজনকে স্মরণীয় করে দিই। বন্ধুরা ও পাঠক পাঠিকাগণ, এরপর কি হয়েছে তা আপনারা কেউই জানতে চাইয়েন না, কেননা ওইসব কিছু জানলে লেখক ও তার বউ খুবই কষ্ট পাবে। তাই আপনাদের এই ব্যাপারে জানাতে চাচ্ছি না। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এদিকে আকাশ ইরার কোমরের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা ইরা ঠিকই বুঝতে পারে, তাই বলে ওঠে, কি ব্যাপার, রাতে কি মন ভরেনি যে এখনো দেখতে হবে? আর রাজে তো অন্ধকার ছিল, দেখতে পেলাম আর কোথায়। হয়েছে অনেক দেখা, এখন যাও গোসলে। তাছাড়া আমি তো এখন চাকরি করি, তুমি কোনো চোকাইগিরি করো বলো তো? আচ্ছা, টোকাইগিরি না করলে কি করব? তুমি বাড়িতে থাকবে, তাছাড়া আমি তো চাকরি করি। আমাকে কি তোমার বোঝা মনে হচ্ছে? এরকম কথা বলো না। তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো? আমি তোমাকে অনেক বিশ্বাস করি। যদি এমন কোনো সময় আসে যে তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো, তখন কি আমাকে ভুলে যাবে? কখনো না, কারণ তুমি কতটা ভালো তা আমার এই কয়েক মাসে জানা হয়ে গিয়েছে। যেখানে তুমি নিজে বিয়ে করার বইয়ের ওপর স্বামীর অধিকার ফলাওনি, সেখানে অন্য কিছু করবে তা আমি কখনো ভাবতে যাব না। আচ্ছা ঠিক আছে। এদিকে ইরা তৈরি হয়ে অফিসে চলে যায়। এইদিকে কিছুক্ষণ পর রফিকুল ইসলাম আসে আকাশের কাছে। উনি আকাশের পাশে এসে বসে। আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তার আগে আমাকে বলো, তুমি তোমার পরিচয় কেন গোপন করেছিলে? মানে ঠিক বুঝলাম না। আমি সবটা জানি, তুমি টোকাইগিরি করো না। তাহলে আমি কি করি বলুন? তুমি চৌধুরী সাহেবের ছেলে আকাশ। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু। তোমার আর ইরার বিয়ের কথা ছোটবেলা থেকে ঠিক করা ছিল। কি বলেন আপনি? আমাকে চিনতেন? চিনতাম না বলেই তো তোমার সাথে ইরার বিয়েটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছি। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ও ইরার মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকে। কিছুদিন যাওয়ার পর, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, রাগ করবে না? আর রাগ কেন করব? আমি না, তুমি কি? আমি মা হতে চলেছি। কথাটা শুনে আকাশ তো খুশি হয়ে ইরাকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি মা হতে চললে তো আমি বাবা হতে চলেছি, কিন্তু তুমি এই অবস্থায় অফিস করবে কি করে? চাকরিটা ছেড়ে দিতে হবে। কেন? আমাদের বেবি যখন 8 মাস হবে পেটে থাকতে, তখন তো আর আমি অফিসে যেতে পারবো না। তাছাড়া এতদিন আমার জন্য অফিসের বস অপেক্ষাও করবে না, তাই কেন থাকতে যাব বলো তো? কথাটা ঠিক বলেছো। আজকে কি অফিসে যাবে? না, আজকে সারাদিন তুমি আমাকে নিয়ে ঘুরবে। ঠিক আছে, চলো তাহলে। এদিকে আকাশ ইরাকে নিয়ে পার্কে আসে ঘোরার জন্য। পার্কের একটা বেঞ্চে ওরা দুজনে বসে আছে। আকাশ চারপাশে শুধু কাপল আর কাপল বসে আছে। কিছুক্ষণ পর, তুমি খুশি হয়েছো তো? খুশি হব না? এত বড় একটা সুখবর তুমি আমাকে দিয়েছো। আচ্ছা, আমাদের ছেলে মেয়ে হলে ওদের কি নাম রাখবে? ওদের নাম এখনো রাখার অনেক সময় পাবো। এখন থেকে তুমি তোমার শরীরের যত্ন নিতে থাকো। তুমি তো আছো, আমি যখন বাসায় আসবো তখন তুমি আমার সেবা করবে। ঠিক আছে, তাই করব। এখন আমাকে একটু কোলে নিয়ে হাঁটো। তাই বলে এভাবে সবার সামনে হাঁটবো? হাঁটবে কেন, কোনো সমস্যা? একটুও না। এদিকে কোলে নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর ওরা দুজনে আবারও একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ওখানে কিছু লোক আসে। এদিকে এরা ভয় পেয়ে আছে, কেননা ওরা 7-8 জন লোক এখানে, আর আকাশ একা, সেজন্য অনেক ভয় পেয়ে আছে। এদিকে আকাশ সামনে তাকিয়ে দেখে আবির আসছে। ওর সাথে নদীও ছিল, তাই আবিরকে ডাক দেয়। আবির, এই আবির। আরে আকাশ বন্ধু, তুই এখানে? ভাবি কেমন আছেন? ভালো আর থাকলাম কই, এরা দেখো না আমাদের সাথে ঝামেলা করেই চলেছে। ও এই ব্যাপার। নদী, তুমি তোমার বান্ধবীকে নিয়ে একটা পাশে গিয়ে দাঁড়াও, আমি এদের ব্যবস্থা করছি। আমার আবার নিজেদের ক্ষতি করে বসিয়েন না। তেমন কিছু হবে না। তাছাড়া আবির, তুই নদী আর ইরাকে নিয়ে এই জায়গায় গিয়ে দাঁড়া। এদেরকে তো আমি একাই দেখে নিব। প্লিজ তুমি এরকম কিছু করতে যেও না, তুমি ওদের সাথে একা পারবে না। এদিকে ওরা সাইডে চলে যায়। আকাশ ওদের একাই মারতে থাকে। এদিকে কিছু লোক আকাশের হাতে এখনো মার খাচ্ছে, আর কিছু লোক আবিরের হাতে। এদিকে কিছুক্ষণ পর ওরা মার খেয়ে শুয়ে আছে সবাই। যাক, সবগুলো মার খেয়ে শুয়ে আছি। তা ভাবি, আপনারা হঠাৎ করে পার্কে কেন? তার আগে এটা বলো, নদীর সাথে তুমি পার্কে কেন? আসলে আমি আর নদী তো একজন আরেকজনকে পছন্দ করি। নদী, তুই তো আমাকে কখনো এই ব্যাপারে কিছু বলিসনি। বলবো কি করে?
বিয়ের পর আর 4 মাস, এই 4 মাসগুলোতে কি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস যে আমি তোকে বলবো সবটা? তাই তো, সত্যি রে, আমার মনেই ছিল না। তাছাড়া সারাদিন অফিস করে আর সময়ই পায় না। হয়েছে, আর বলতে হবে না, এখন বল তোর কি খবর। এদিকে ইরা ও নদী দুজনে আলাপ করতে থাকে, এদিকে আকাশ ও আবির কথা বলতে থাকে। তা বন্ধু, এখনো কি ইরা তোর ব্যাপারে কিছুই জানে না? না, আমি ওকে এখনো কোনো কিছুই জানাইনি। কিন্তু কেন? আর কত মাস অপেক্ষা করবি? এখনো অনেক মাস অপেক্ষা করা বাকি আছে। কেন বলতো? আমি ওকে সারপ্রাইজ দিব, সেই জন্য। কি রকম? চিন্তা করিস না, তোকেও জানাবো। এখন তুই আমাকে এটা বল, নদীর সাথে তোর সেটিং হলো কি করে? বন্ধু, সে অনেক কাহিনী, যদি বলতে যাই তাহলে তো আর গল্পের অর্ধেক ক্যারেক্টার আমাদের নিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এদের সমস্যা কি? তোদের দুজনের এখনও অনেক কিছু লেখা বাকি আছে, তাই আমাদের কাহিনী লিখে গল্পটা শেষ না করে তোমরা তোমাদের কাহিনী লিখে গল্পটা সুন্দর করে তোলো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে উঠি আমি। এদিকে নদী ও ইরার কথা বলা শেষ হয়ে গেলে আকাশ ইরাকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে পরের দিন ইরা অফিসে চলে যায়। ইরা যাওয়ার কিছুক্ষণ পর আকাশ যায় ওখানে। কিছুক্ষণ পরে, ম্যাম, আপনাকে স্যার ওনার রুমে যেতে বলেছেন। এই কথা বলে ইরা অনেক অবাক হলো, কেননা আজ এতগুলো মাস ইরা এখানে কাজ করছে, কিন্তু কখনো ওর স্যার ওকে এভাবে ডেকে নেয়নি। তাই ইরা অবাকই হলো। আমি আসছি। এরপর ইরা নিজেকে ঠিক করে নেয়, এরপর স্যারের রুমের দিকে রওনা দেয়। স্যার, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ, আমাকে কিছু কাজের জন্য আমেরিকায় যেতে হবে, তাই আপনাকেও যেতে হবে। কিন্তু স্যার, আমি বিবাহিত, আপনার সাথে কিভাবে একা যাবো এত দূরে? তাছাড়া আমার হাজবেন্ড কখনো রাজি হবে না। বেশ তো, আপনি চাইলে আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারেন। আপনারা দুইজন এক রুমে থাকবেন আর আমি আর এক রুমে। তবে কাজের সময় আপনার স্বামীকে নিয়ে যেতে পারবো না, কারণ ওইখানে অফিসের বাইরের লোক অ্যালাউ না। ঠিক আছে স্যার, তাহলে আমি আমার হাজবেন্ডকে নিয়েই যাব। আপনি তাহলে এবার আসতে পারেন। এদিকে ইরা চলে যায়। অন্যদিকে ইরা যাওয়ার পর আকাশ চেয়ারটা ঘুরিয়ে সামনের দিকে তাকায়, কেননা এতক্ষণ ধরে আকাশ চেয়ার ঘুরিয়ে রেখেছিল, যার জন্য ইরা আকাশকে দেখতে পারেনি। তবে আকাশের মুখে মাস্ক ছিল বলে কণ্ঠটাও চিনতে পারেনি। কিছুক্ষণ পর ইরা ছুটি নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর, আব্বু, তোমার জামাই কোথায়? জানি না, সকালে বের হয়েছে। আচ্ছা, আমি রুমে গেলাম। এইদিকে কিছুক্ষণ পর আকাশ বাড়িতে আসতেই ইরা আকাশকে সবটা বলে। আচ্ছা, আমি না গেলে হয় না? তুমি না গেলে কি করে হবে? তাছাড়া ওই লোকটা যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করে বসে, তখন কি হবে ভেবে দেখেছো? তাছাড়া আমি এখনো পর্যন্ত ওনাকে দেখিনি, তাই আমি বলেছি তুমিও আমার সাথে যাবে, কেননা আমি ওনার সাথে একা গেলে তুমি রাগ করবে, সেজন্য আমি তোমাকে সাথে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। পথের মধ্যে ইরার বস মানে আকাশ মেসেজ করে জানিয়ে দেয় সবকিছু ঠিক করে রেখেছে, এখন শুধুমাত্র ওরা যেন একা ওখান থেকে চলে যায়। এতে ইরা খুশিই হলো, কেননা ইরা আকাশের সাথে কিছুটা সময় তো কাটাতে পারবে। এদিকে ওরা সব কাজ শেষ করে প্লেনে গিয়ে বসে পড়ে। ওখানে ওরা পুরোটা সময় গল্প করতে করতে চলে আসে। ওখানে আকাশ গোপনে গোপনে ইরাকে মেসেজ করে বলতে থাকে কি কি করতে হবে। এইদিকে, কি ব্যাপার, তোমার বসকে দেখতে পাচ্ছি না? আমিও তো তাই ভাবছি, ওনাকে কোথাও খুঁজেও পাচ্ছি না। তাছাড়া উনি মেসেজ করে আমাকে সব কিছু বলেছে, সামনে কেন আসছে না তাই বুঝতে পারছি না। আচ্ছা যাক গিয়ে, আমাদের জন্য রুম বুক করা আছে, চলো আমরা রুমে চলে যাই। এদিকে ওরা রুমে গিয়ে রেস্ট নেয়। এদিকে ঈশা কল দেয়। কি হয়েছে বল। কি হয়েছে তা তো তুই বলবি। আমি কি বলবো? কি বলবি মানে? তুই যে ভাবিকে নিয়ে চলে গেলি আর তো আমাদের কথা কিছুই জানালি না। আমি ব্যবসার কাজে আমেরিকা এসেছি, তাছাড়া ওইখান থেকে এসে তোমাদের একটা সারপ্রাইজ দিব। সত্যি বলছিস? কি সারপ্রাইজ বল না আমাকে। সবটা যদি বলেই দিয়ে তাহলে আর কি কিছু বাকি থাকে বলো আমায়। কিন্তু কি সেটা আমাকে বল। বললাম তো, এইখানে শুধু 3 দিন থাকবো, এরপর আমি জানাবো। ঠিক আছে ভাইয়া। এদিকে পরের দিন ইরা আকাশকে হোটেলে রেখে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ইরার বস মানে আকাশ চলে আসে। আকাশ কালো একটা হুডি পরে এসেছে আর মুখটা সম্পূর্ণ ঢেকে এসেছে। কিছুক্ষণ পর, স্যার, আপনি চলে এসেছেন? স্যার, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? গাড়িতে উঠুন, আপনাকে বলছি। এরপর ইরাকে সবটা বুঝাতে থাকে। ইরা সবটা বুঝে নেয় কিভাবে কি করতে হবে। কিছুক্ষণ পর ওরা একটা অফিসে আসে। ইরা সব ফাইল রেডি করে রেখেছে। এরপর ফাইলে কি কি আছে তা ইরাকে পরে বুঝিয়ে দিতে হবে। নিন, সবাইকে
ফাইলে থাকা কাজগুলো বুঝিয়ে বলেন। ঠিক আছে স্যার। এদিকে ইরা সবকিছু বুঝাতে থাকে। সবটা বুঝে ওঠার পর আকাশ ইরাকে নিয়ে আবার হোটেলে চলে আসে। হোটেলে এসে ইরাকে রুমে পাঠিয়ে দেয়। ইরা রুমে গিয়ে আকাশকে দেখতে পায়নি, আর পাবেও বা কি করে, কেননা আকাশ তো ছদ্মবেশে ইরার পাশেই। রুমে খোঁজার পর না পেয়ে কল দেয়। কল রিসিভ করে। কোথায় তুমি? রুমে এসে দেখি তুমি নেই। আসলে তুমি রুমে নেই তো, তার উপর আমি একা একা বোর হয়ে যাচ্ছিলাম, সেজন্য আমি চলে আসলাম চারপাশটা একটু দেখার জন্য। আচ্ছা আমি রুমে এসেছি, এখন জলদি করে রুমে আসো। আচ্ছা আসছি। এইদিকে ওই রুমে ড্রেস চেঞ্জ করে আকাশ চলে আসে ইরার রুমে। ইরা আকাশকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? ভয় কেন পেলে? আমি তো আশেপাশে ছিলাম তোমার। তবু কেন জানি ভয় হচ্ছিল। আচ্ছা আমাকে এখন কিছু কাজ করতে হবে এই প্রজেক্টের ব্যাপারে। স্যার অন্য আরেকটা কাজে গিয়েছে, তাই আমাকে বলেছে এই কাজটা করে রাখতে, কিন্তু কিভাবে কি করব না করব কিছুই তো বুঝে উঠতে পারতেছি না। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। ওপস আকাশ, এই কাজ করা অনেক কঠিন। এটা যারা মাস্টার্স পাস বা আগে থেকে অভিজ্ঞ আছে তারাই পারবে। তাহলে কেন আমার কাজের 12টা বাজাবে বলো তো? এমনিতেই মাথা ব্যথা, তার উপর আজ কাজ শেষ করব কি করে তাই নিয়ে ভাবছি। তুমি এই ওষুধ খেয়ে শুয়ে পড়ো। আমি ঘুমালে কাজটা করবে কে? তাছাড়া এটা সকালে সাবমিট করতে হবে। যদি ওনাদের পছন্দ হয় তাহলে সাইন নিলেই দেশে ফিরে যাব আমরা। উফ, তোমাকে যা বলছে তাই করো, ওষুধ খেয়ে ঘুমাও। না আকাশ, শোনো না, কাজটা শেষ করি আগে। আচ্ছা পানি তো খাবে? তা খাওয়া যায়। এদিকে পানির সাথে মাথা ব্যথার ওষুধ আর হালকা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ইরাকে খাইয়ে দেয়। ইরা পানি খাওয়ার 5 মিনিট পরেই ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ সব কাজ শেষ করে নেয়। কাজটা শেষ করতে আকাশে 3 ঘন্টার মতো লেগেছে। তাই আকাশ ভাবতে থাকে, ওহ, যেখানে আমার 3 ঘন্টা লেগেছে সেইখানে এই মেয়ে কিনা 1 ঘন্টায় সেই কাজ করবে, এখানে আর পারাও যায় না। সব কাজ শেষ করে ওরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আকাশ উঠে খাবার অর্ডার করে খেয়ে নেয়। সকাল 8টায় ফাইল নিয়ে অফিসে যায় আর ফাইলের সাইন নিয়ে সকাল 9টায় চলে আসে। এদিকে ইরা এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে আকাশকে তো সেই রকমের বকাবকি শুরু করে দিয়েছে। ওহ, তোমার ভালোর জন্য আমি তা করেছি, তাছাড়া চিন্তা করো না। তোমার ফাইলে সাইন নেওয়া শেষ। তোমার স্যার বলেছে তোমাকে নিয়ে আমি যেন দেশে ফিরে যাই। ওনারা আরও কিছু কাজ আছে, সেইগুলো করা শেষ হলে উনি আসবে। আচ্ছা কাজগুলো করেছে কে? তোমাকে ভাবতে হবে না, আমি সব গুছিয়ে নিয়েছি। তুমি এখন নাস্তা করো, তারপর আমরা বের হব। এদিকে এরা ফ্রেশ হয়ে আসে। এরা ফ্রেশ হতেই নাস্তা করে ওরা বেরিয়ে পড়ে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে ওরা নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার 3 দিন পর। আচ্ছা তোমাকে কিছু কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কেন? কি কথা বলো। আমি যেই কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির চেয়ারম্যান আমাকে আর তোমাকে ওনার বাড়িতে ডিনারের জন্য যেতে বলেছে। হঠাৎ আমাদের কেন? আরে আমি যে প্রজেক্ট রেডি করেছি এর জন্য। তাহলে যাব, সমস্যা কি? কিন্তু আমার যে আনইজি লাগছে। আচ্ছা কোনো ব্যাপারই না, আমরা কালকেই যাব। ঠিক আছে। পরের দিন ওরা শপিংয়ে যায়। ঈশার জন্য আকাশ চকলেট কিনে নেয়, আর বাকি যার যেটা পছন্দ তার জন্য তা কিনে নেয়। সবটা নেওয়া শেষ হলে ইরাকে নিয়ে চলে আসা আকাশ ওর নিজের বাড়িতে। ইরা বাড়ির ভিতরে যাচ্ছে আর অবাক হয়ে চারদিকটা দেখতে থাকে, কেননা অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। ইরা আসাতে ওনারা অনেক খুশি হয়। ঈশা তো এসে আকাশের হাত থেকে ওর গিফট নিয়ে এসে বসে পড়ে আর বাকিদের জন্য সবটা নিয়ে আসে। এদিকে ইরা আকাশের সাথে ওনাদের আলাপ করিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর, তা তোমরা বিয়ে করেছো তো কয়েক মাস হলো, তা বেবি নেওয়ার চিন্তা কি করেছো? আসলে আন্টি আমি 2 মাসের প্রেগনেন্ট। এই কথা শুনে আকাশের বাবা মা তো দুজন খুশি হয়, আর ঈশা তো খুশিতে ইরাকে এসে ভাবি ভাবি বলে খুশিতে জড়িয়ে ধরে বলে, উফ কত খুশি লাগছে, আমি ফুপ্পি হব। এদিকে ইরা ওনাদের কথাগুলো শুনে লজ্জা তো পাই, সাথে কি বলবে বুঝতে পারছে না। ওনাদের খুশি দেখে ইরার মনে হয়েছিল এটা যেন ওরই পরিবার। কিছুক্ষণ পর আকাশের মা একটা গহনা নিয়ে আসে। আমি খুব খুশি হয়েছি, তাই আমাদের পক্ষ থেকে এই নেকলেসটা তোমার জন্য। আন্টি কি বলছেন কি? আমি এটা নিতে পারবো না। আমি আপনাদের অফিসের একজন কর্মচারী, তাছাড়া এত কিছু দেওয়া বা আমার পক্ষে নেওয়া কোনোটাই ঠিক হবে না। কোনো কিছু হবে না, এটা আমি আমার নাতি নাতনির জন্য। কি? কিছু না, এটা তোমাকে নিতে হবে ব্যাস, আর রাতে খেয়ে যাবে। এদিকে ইরা যতক্ষণ ওই বাড়িতে ছিল ততক্ষণ অনেক খুশি ছিল, কেননা ইরা তো আর জানে না এটা যে ওরই বাড়ি। ওখানে রাতের খাবার খেয়ে আসতে হবে। তখনই, আচ্ছা একটা কথা বলবো কি তোমাকে? কি কথা আন্টি?
বলছিলাম কি, এখন তো রাত 1টা বাজে, তাই আজ রাত তোমরা দুজনে আমাদের বাড়িতেই থাকো। কিন্তু আন্টি, আমরা থাকলে তো আপনাদের অসুবিধা হবে, তারপর সকালে আবার অফিস যেতে হবে। তেমন কিছু হবে না, আজকে আমাদের বাড়িতে থাকবে ব্যাস। এদিকে আকাশও রাজি হয়ে যায়। ঈশা আকাশের রুমটা দেখিয়ে দিল তাদের। ভাবি, তুমি এই রুমে থাকো আজকের রাতটা। আচ্ছা, তুমি আমাকে বারবার ভাবি ভাবি কেন বলছো? আসলে এমনিতে বেরিয়ে যায়। আমার ভাইয়া এখনো বিয়ে করেনি তো, সেই জন্য কাউকে ভাবি রাখতে পারছি না, তাই আপনাকে ভাবি ডেকে অভ্যাস করে নিচ্ছি। ও তাই বলো, আমি তো কি না কি ভেবে নিয়েছিলাম। এদিকে আকাশ ও ইরা শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইরার ঘুম আসছে না, নতুন জায়গায় সেজন্য একটু আনইজি লাগছে, তাই উঠে যেতে চাইবে। তখনই আকাশ বলে, ওগো শুনছো, আমার ঘুম আসছে না। এটা তো আমাদের বাড়ি না যে ছাদে গিয়ে কাটিয়ে দিব। দারুণ আইডিয়া তো, চলো না ছাদে যাই। কিন্তু এই ছাদে তো কোনো দোলনা নেই। তুমি কি করে জানো? না মানে আমি বাড়িতে আসার পর গিয়েছিলাম একবার ছাদে, তখন দেখলাম। কিন্তু তুমি তো আসার পর থেকে আমার সাথেই ছিলে, তাছাড়া এখন কি করব? দোলনায় বসে চাঁদ দেখতে ইচ্ছা করছে। তোমার যখন ইচ্ছে করেছে তখন তা পূরণ করতে তো হয়। কিভাবে? স্পেশাল ব্যাপার। ছাদে দোলনা নেই তো কি হয়েছে, এই রুমের বারান্দায় কিন্তু দোলনা আছে। চলো দুজনে গিয়ে ওইখানে যাই। 1 মিনিট, তুমি কি করে জানো এই রুমের বারান্দায় দোলনা আছে? আমরা তো এখনো বারান্দায় যাইনি, তাহলে তুমি কি করে জানলে বলো তো? আরে এইখান থেকে তো দোলনা দেখা যাচ্ছে। কি বলো, এখান থেকে দেখা যাচ্ছে? কই দেখি তো, আমি দেখতে পাই কিনা। এইদিকে ইরাকে কাছে টেনে দেখায়। এরপর ইরাকে নিয়ে দোতলায় বসে সারারাত কাটিয়ে দেয়। সকালবেলায় আকাশ ইরাকে নিয়ে চলে আসে ওদের বাড়িতে। এইদিকে গল্পের মধ্যে কোনো মারামারি নেই, তাই আপনাদের মধ্যে অনেকে বোর হয়ে যাচ্ছেন, আবার অনেকে মজা নিচ্ছেন। তাই যারা বের হয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, গল্পটা একটা টোকাই ছেলে কি একজন সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে, তা এই গল্পের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তবে গল্পে এখনও একটা মারামারি থেকে গিয়েছে, যা একটু পরেই আপনাদের মাঝে তুলে ধরবো। এখন চলুন অন্যদিকে যাই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে। কি সারপ্রাইজ বলো না? যেদিন আমাদের বেবি পৃথিবীতে আসবে সেদিন তোমাকে দেব। তাহলে তো আরো 5 মাসের মতো অপেক্ষা করতে হবে। আমাদের বেবির জন্য না হয় এই মাস কয়েকটা অপেক্ষা করতে কি পারবে না? আমাদের বেবির জন্য এইটুকু তো করতেই পারবো। এই তো আমার লক্ষ্মী বউ। এদিকে যেতে যেতে 2 মাস চলে যায়। আকাশ একদিন রাস্তার ধারে হাঁটছিল, তখন কয়েকটা ছেলে আসে আকাশের সামনে। ছেলেটাকে দেখে আকাশের আর চিনতে বাকি রইল না। এ কি, তুই এইখানে? আমি। কিন্তু তুই এইভাবে রাস্তায় যে হাঁটতেছিস, আজকে তোর সাথে সিকিউরিটি কোথায় রে? তুই কি আমাকে মারতে এসেছিস নাকি কথা বলতে এসেছিস? এসেছি তোকে মারতে। ওই দিন তুই আমাকে অনেক মেরেছিস, আজকে আমি তার উপযুক্ত মার তোকে দিতেই হবে। ওই দিন তোকে আমি তোর পাপের শাস্তি দিয়েছি, আজকে তোকে মনে হয় আবার দিতে হবে। তুই দিবি আমাকে শাস্তি? দেখছিস আমার সাথে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আজকে তোকে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। এই বলে ওদের মাঝে মারামারি হতে থাকে। এতে করে ছেলেটি অনেক মার খায়। ওখানে ওদের মেরে আকাশ চলে আসে। এদিকে আকাশের মুখে ও শরীরে কিছুটা মারের দাগ ছিল। ইরা দেখতে পেয়ে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে তোমার? কি করলো তোমার এই অবস্থা? আরে আমি ঠিক আছি, ওরা 7 জন ছিল, তাই ওদের সাথে মারামারি করতে গিয়ে এইটুক অবস্থা হয়েছে, ঠিক হয়ে যাবে। এদিকে ইরা আর কিছু বলল না। অন্যদিকে পরের দিন আকাশের বাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে, বাড়িতে আছেন কেউ? কি হয়েছে অফিসার, আপনারা এখানে কেন? এখানে আকাশ নামে কেউ কি থাকে? থাকে, উনি আমার স্বামী হয়। কিন্তু কি করেছো? আজ রাতে কয়েকটা ছেলেকে মেরেছে উনি, ওনার বাবা থানায় মামলা করেছে, তাই ওনাকে ধরে নিয়ে যেতে এসেছি। কিন্তু অফিসার, ওরা তো উল্টো আমার হাজবেন্ডকে মারতে এসেছিল, আর আমার হাজবেন্ড নিজেকে রক্ষা করতে গিয়ে এমনটা হয়েছে। দেখুন, আমরা কিছুই করতে পারবো না, ওনার নামে মামলা হয়েছে, তাই ওনাকে আমরা নিয়ে যাব। আপনার কিছু করার থাকলে উকিলের সাথে কথা বলেন। এদিকে অফিসার আকাশকে নিয়ে যেতে থাকে। যাওয়ার আগে আকাশ ইরাকে বলে যায়, এরা তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসব। তুমি বাইরে একটি পাও দিবে না, তুমি বাড়িতে থাকো, আমি ঠিক 1 ঘন্টার ভিতরে তোমার সামনে চলে আসব। তুমি সত্যি বলছো তো? কিন্তু উকিল কিভাবে ধরবো? সবটা আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু আমাদের বেবির কথা চিন্তা করো, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, কিন্তু আমার ভয় হচ্ছে।
বললাম তো কোনো ভয় পেতে হবে না। এদিকে পুলিশ অফিসার আকাশকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ আবিরকে কল দেয়। এইদিকে 20 মিনিট পর পুলিশ স্টেশনে আকাশের বাবা মা আর ঈশাও আসে, আর ওনাদের সাথে আবির উকিল নিয়ে এসেছে। আকাশের বাবা মাকে দেখে পুলিশ অফিসার দাঁড়িয়ে যায়। এ কি স্যার, আপনি এখানে? আমি এখানে। আর আমার ছেলেকে কেন ধরে এনেছেন? স্যার, উনি কি আপনার ছেলে? আমার ছেলে। ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি। সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি আপনার ছেলে ছিল। এরপর থেকে যেন এরকম কিছু না হয়। হবে না স্যার। এদিকে আকাশ ফিরে আসে। এদিকে ঈশা। ভাইয়া, তুই বাড়িতে ফিরবি কবে? যেদিন তুই ফুপি হবি সেদিন আমি তোর ভাবিকে নিয়ে আসবো এই বাড়িতে। সত্যি ভাইয়া? এদিকে ইরা তো আকাশের অপেক্ষায় কান্না করছে। 50 মিনিটের মাথায় আকাশ ইরার সামনে এসে হাজির। আকাশকে দেখে ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরে। আকাশও জড়িয়ে ধরে রাখে। এদিকে যেতে যেতে মাসের পর মাস যেতে থাকে। এখন ইরা আর অফিসে যায় না, কেননা ইরার দেখাশোনার জন্য এখন এমনিতে লোক লাগে। তাই ইরাকে আর অফিসে যেতে দেয় না আকাশ। প্রতিদিন ইরাকে গোসল করিয়ে দেওয়া, তৈরি করে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া সব কাজ আকাশই করতে থাকে। ইরার তখন প্রায় 9 মাস চলতে থাকে। তখন ইরার আগের থেকে বেশি দুর্বল হয়ে যায়। তাই আকাশ ইরাকে বলে, ইরা, তোমাকে একটা কথা বলবো, যদি রাখো। কি কথা বলো না। বলছিলাম কি, তোমার অফিসের স্যার উনি বলেছে তোমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়ে থাকার জন্য। কি বলো? আমি কেন ওনাদের বাড়িতে গিয়ে থাকবো? তোমার সেবা যত্ন করার কেউ নেই, তাই ওনারা বলেছে তোমাকে নিয়ে যেন যাই ওইখানে। কিন্তু ওনারা আমার অফিসের মালিক, আমাকে কেন যেতে বলছে? আমি তো নিজে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এত কিছু ভাবতে হবে না। ওনারা বলেছে গাড়ি পাঠিয়ে দিবে, আমাদের বলেছে যাওয়ার জন্য। এদিকে ইরা কোনো কিছু বলছে না। বিকালে কয়েকটা গাড়ি আসে। ওখানে একটা অ্যাম্বুলেন্সের করে ইরাকে নিয়ে আসা হলো আকাশদের বাড়িতে। ইরাকে আকাশের রুমেই থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। এদিকে ইরার পাশে থাকার জন্য, দেখাশোনার জন্য 4 জন নার্স আর 2 জন ডক্টর নিয়ে সবসময় আকাশের বাড়িতে থাকতো। এদিকে আকাশের বাবা মা আর ঈশা আসে ওই রুমে। ভাবি, কেমন আছো এখন? তুমি আমাকে ভাবি ডাকলে লজ্জা লাগে আমার। কেন? আমি তো তোমার আপন ভাবি না যে ভাবি বলে ডাকবে। তাছাড়া সত্যি বলতে আপনার অনেক ভালো। আমার মতো একটা মেয়েও এত বড় বাড়িতে এনে থাকতে দিয়েছেন, নিজের বৌমায়ের মতো খেয়াল রাখছেন। সত্যি আপনাদের মতো যদি আমার এরকম একটা সংসার হতো তাহলে কতই না আমি লাকি হতাম। বেশ, তো তাহলে এই বাড়িতে থেকে যাও আমাদের সাথে। আসলে তা কি করে হয়? আমার স্বামী আছে, তারপর আমার সন্তান আসবে কয়েকদিন পর। আমি কিভাবে আপনাদের বাড়িতে থাকবো? তাছাড়া আমার তো কোনো অধিকারও নেই থাকার। আচ্ছা, অধিকার থাকলে কি থাকবে এখানে? তা দেখা যাবে। দেখা গেলে হবে না, বলতে হবে। আচ্ছা, থাকবো। এদিকে দিন যেতে থাকে আর ইরার ব্যথা আর আকাশের পরিবারের যত্ন পেতে থাকে। এদিকে আকাশ অফিস সামলাতে ব্যস্ত হয়ে থাকে। এদিকে যেতে যেতে 10 মাস শেষ হয়ে যায়। ইরার পেটের ব্যথা বাড়ে, তার সাথে ডক্টর চেষ্টা করে যাচ্ছে বাচ্চা ডেলিভারি করার জন্য। এদিকে ঈশা কল দিয়ে আকাশকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসে। এদিকে ডক্টর নিজেদের কাজ করতে ব্যস্ত। 1 ঘন্টা পর বাচ্চার কান্নার আওয়াজ আসে, তাই সবাই রুমে ঢুকে আর ওনারা বাচ্চাদের আদর করতে থাকে। এদিকে ইরা তো কিছু বুঝতে পারছে না, তাই আকাশ সবাইকে বসতে বলে আর ইরাকে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলেছিলাম না, এটা হলো আমার সারপ্রাইজ। এরা আমার পরিবার আর এটা আমার বাড়ি, আর এরাই হচ্ছে আমার আর তোমার পরিবার। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি ভাবি। এই জন্যই তো আমি তোমাকে দেখলে ভাবি বলে ডাকতাম। কিন্তু তুমি তো টোকাই ছিলে। আমি টোকাইগিরি এই জন্যই করতাম, যেন আমি একজন সত্যিকারের জীবন সঙ্গী পাই। আমার আসল পরিচয় পেলে লাখ লাখ মেয়ে আমাকে বিয়ে করার জন্য আসবে, কিন্তু আমি দেখতে চেয়েছি আমাকে এই অবস্থায় দেখে যদি কেউ ভালোবাসে তাহলে আমি তাকে বিয়ে করব আর রাজকুমারীর মতো রাখবো তাকে আমি। কিন্তু বিয়ের পর কেন বলনি? এই জন্য, কারণ যদি তুমি আমাকে ভুল বোঝো সেজন্য আগে তোমাকে বুঝতে শিখিয়েছি, তাই আজকে সবটা জানালাম। আর এই নাও তোমাদের সব কিছু যা আমি কিনেছিলাম, আর আজকে আমি তোমাদের সব কিছু তোমাকেই ফিরিয়ে দিলাম। সত্যি আজকে টোকাই ছেলেকে আমি ভালোবেসে ভুল করিনি। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।